আপনি পৃথিবীর অনেক দেশেই আপনি ভিতরে রাষ্ট্রযন্ত্র যখন স্বৈরাচার হয়ে যায় এরকম আন্দোলনের দৃষ্টান্ত কিন্তু প্রচুর, এবং পলাতকও হয়ে যায়, পালিয়েও যায়, এটার ইতিহাসও কিন্তু অনেক আছে। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস এইটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে খুবই কম আছে। ভারতে দেখাচ্ছে যে ৭১ কোনো বিষয়ই না, ২৪ই হচ্ছে সব। এই যে একটা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সত্যকে অসত্যের কালিমায় তারা লিপ্ত করছে। তাহলে শেখ হাসিনাকে যদি স্বৈরাচার যদি হয়ে থাকে, তাহলে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে এভাবে ব্যক্তিগত করেছে এবং নিজের মতো করে পারিবারিকীকরণ করেছে, তাহলে জামাত ইসলাম তার চেয়ে বেটার কিছু হলো। আর জামাত ইসলাম তাহলে স্বৈরাচার কথাটা মুখে উপস্থাপন করার এদের কোনো যোগ্যতা কি থাকে না। কিন্তু আপনি দেখেন হিস্টোরিক দায় যাদের আছে তাদের কথা এক সাইডে রাখেন, এনসিপির কাছে এই জুলাই ছাড়া, এই গণঅভ্যুত্থান ছাড়া আর তো কিছু নেই। তো যেহেতু আপনি এই সমুদ্রটাতে খেলেননি, সেহেতু আপনি কি করেছেন, আপনি কখনো মুক্তিযুদ্ধকে মানে আপনি যখন বুঝতে পেরেছে তারা রেজিস্ট্যান্সটা, মুক্তিযুদ্ধ নিয়ে যে রেজিস্ট্যান্সটা আসবে এটা তারা কিন্তু অনুমান করে নাই। এটা যখন বুঝতে পেরেছে তখন কিন্তু তারা ইলেকশনের আগে এই কাজটা করল। মন্ত্রিসভায় বড় রদবদল, আবার এই মুহূর্তে বঙ্গভবন কার অপেক্ষায় আছে এমন প্রশ্নগুলো যখন মনের ভেতরে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই একটি বিশ্ববিদ্যালয়ের চিত্রকর্ম প্রদর্শনীতে দেখা গেল ওজন যন্ত্রের তেলস্মাতি। প্রশ্ন হলো ৭১ হালকা ২৪ ভারী, এ কেমন বাড়াবাড়ি? দেখছেন নিউজ 24, শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি রিশাদ হাসান, এবং আজকে আমরা এই প্রশ্ন রেখেই শুরু করতে চাই আমাদের আজকের পর্ব। এবং আজকে আমাদের বিষয়টিও এটি যে ৭১ হালকা ২৪ ভারী, এ কেমন বাড়াবাড়ি। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আশরাফি পাপিয়া, আইনজীবী সুপ্রিম কোর্ট, এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। আমরা আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেই ঘটনাটি দেখা গেল একটি চিত্র প্রদর্শনীতে, সেই জিনিসটা কি আসলে আমাদের কাম্য ছিল কিনা? আমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, এবং আমি খুব হতভাগ হয়ে গেলাম যে দাড়িপাল্লাতে ৭১ উঠবে না, দাড়িপাল্লাতে ২৪ উঠবে না। দাড়িপাল্লা প্রতীকের উপর এ দুটো তুলে কোন দিকে হালকা কোন দিকে ভারী এটা পরিমাপ যন্ত্র হিসেবে যারা ব্যবহার করেছে তাদের প্রতি আমি প্রথম ধিক্কার জানাই। কারণ দাড়িপাল্লা আজকাল ওজন মেশিন হিসেবে ইউজ হয় না, আজকাল ডিজিটাল নিক্তিতেই কিন্তু সব কিছু সারা বিশ্ব, বাংলাদেশের ওই ফুটপাথ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু মাপামাপি হয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ৭১ আর ২৪কে মুখোমুখি করে দাঁড়ানোর কোনো সুযোগটা বাংলাদেশে নাই। প্রথমত যদি বলা হয় কেন, ৭১ আমার স্বাধীনতার সংগ্রাম, ৭১ আমার মুক্তিযুদ্ধের চেতনা, ৭১ আমার সার্বভৌমত্বের যুদ্ধ ছিল, ৭১ আমার সবুজের বুকে লাল পতাকার যুদ্ধ ছিল, ৭১ আমার অস্তিত্বের যুদ্ধ ছিল। আর আমি যদি ২৪কে উল্লেখ করি, তাহলে আমার দেশের ভিতরেই রাষ্ট্রীয় সন্ত্রাস করে অবৈধভাবে, অগণতান্ত্রিকভাবে, অসাংবিধানিকভাবে নির্বাচন প্রহসন খেলা করে যে সরকারটি দীর্ঘদিন থেকে জগদ্দল পাথরের মতো মানুষের বুকে চেপেছিল, তার পতন হচ্ছে ২৪। তো এই ২৪ সারা বাংলাদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের একটি বহিঃপ্রকাশ ছিল। ২৪-এর এটা অনেক দেশে হয়েছে, ব্যাংককে হয়েছে, দেখবেন অনেক সময় আপনার শ্রীলঙ্কা, নেপাল এগুলোতে হয়েছে, এবং পৃথিবীর অনেক দেশেই মধ্যপ্রাচ্যে হয়েছে। আপনি পৃথিবীর অনেক দেশেই আপনি ভিতরে রাষ্ট্রযন্ত্র যখন স্বৈরাচার হয়ে যায় এরকম আন্দোলনের দৃষ্টান্ত কিন্তু প্রচুর, এবং পলাতকও হয়ে যায়, পালিয়েও যায়, এটার ইতিহাসও কিন্তু অনেক আছে। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস এইটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে খুবই কম আছে, এবং ৯ মাসের ব্যবধানে আমরা স্বাধীনতার সোনালী সূর্য, সবুজের বুকে লাল পতাকা, এবং সার্বভৌমত্ব ৫৫,৫৯৮ বর্গমাইলের একটি ভূখণ্ড আমরা পেয়েছি। এখানে সমস্যাটা জামাতের রাজনৈতিক দর্শন এবং দৃষ্টিভঙ্গিগত সমস্যার কারণে এই সব জায়গায় ৭১কে নিয়ে বাড়াবাড়ি ওরা করবে। আর আমরা যদি বলতে চাই যে ৭১-এর যুদ্ধ বিরোধী ছিল কারা, বলতে গেলেই বলবে ৫২ বছর হয়ে গেছে, এটা নিয়ে খুচাখুচি করার দরকার কি, এখন দেশকে আপনারা উন্নয়নের দিকে না এগিয়ে নিয়ে এই দিকে যাবেন কেন। কিন্তু আমরা ইতিহাস নিয়ে বিশ্লেষণ করতে গেলে বলতে তো বাধ্য হই
এবং জামাত ইসলাম এমন একটা ঘটনা ঘটায় যেখানে না বললে কিন্তু নয়। এখন এই যে দাঁড়িপাল্লাতে তুলে দিল যে ৭১ খুব হালকা আর ২৪ খুব ভারী, এইটার সাথে যারা জড়িত আমি মনে করি এদের বিরুদ্ধে এবং এদের অপরাধটা একবার রাষ্ট্রদ্রোহের শামিল, এবং এদের ব্যাপারে শুধু জনমত গঠন না, আইনগত প্রক্রিয়ায় কিভাবে এই বিষয়টাকে নিয়ে আসা যায় সেই বিষয়টাও কিন্তু ভাবা উচিত। আপনি যখনই আইনি প্রক্রিয়া যাবেন তখনই বলবে স্বৈরাচারের দোষর। মানে বাংলাদেশে বিরোধী দল যা ইচ্ছা তাই করে ফেলবে, খুন করে ফেলবে, ধর্ষণ করবে, রেপ করবে, গুম করবে, অপহরণ করবে, করে ওনারা জাতির সামনে যে নাটকটা উপস্থাপন করবে সেই নাটকটাকেই মনে হচ্ছে 18 কোটি মানুষকে মেনে নিতে হবে এবং বিশ্বাস করতে হবে, এরকমই একটা ভাব। আর যদি আপনি আইনের আশ্রয় নিতে যান তাহলে আপনি হয়ে গেলেন স্বৈরাচার, একবারে ট্যাগটা নিয়ে বসে আছে। এখন স্বৈরাচার দেখেন রাষ্ট্রীয় সন্ত্রাস, সাধারণ জনগণ নিরীহ মানুষের উপর করা এক ধরনের, সেটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস করে স্বৈরাচার। আবার বিরোধী দলে থাকলেও কিন্তু স্বৈরাচার হওয়া যায়। এই জামাত ইসলাম তো বিরোধী দল থেকে স্বৈরাচারী আচরণ করছে, যদি বলে কেমন, রাষ্ট্রকে অস্থিতিশীল করছে, ৭১-এর মুক্তিযুদ্ধকে তারা অসম্মানিত করছে, মুক্তিযুদ্ধকে তারা কলঙ্কিত করার জন্য দাঁড়িপাল্লার উপর তুলে দিয়েছে, একটা ফের দেখাচ্ছে উঁচায় আর একটা দেখাচ্ছে নিচায়, ওজনের তারতম্যে ভারতকে দেখাচ্ছে যে ৭১ কোনো বিষয়ই না, ২৪ই হচ্ছে সব। এই যে একটা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সত্যকে অসত্যের কালিমায় তারা লিপ্ত করছে, তাহলে শেখ হাসিনাকে যদি স্বৈরাচার যদি হয়ে থাকে, তাহলে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে এভাবে ব্যক্তিগত করেছে এবং নিজের মতো করে পারিবারিকীকরণ করেছে, তাহলে জামাত ইসলাম তার চেয়ে বেটার কিছু হলো। আর জামাত ইসলাম তাহলে স্বৈরাচার কথাটা মুখে উপস্থাপন করার এদের কোনো যোগ্যতা কি থাকে না। কিন্তু তারপরে দেখেন রাষ্ট্রকে অস্থিতির শুধু না, আপনি গ্যাস, পানি, বিদ্যুৎ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলো তো ধরেন এই 15 বছর থেকে আবাসিক যে আছে প্রকল্পগুলি আছে, এখানে কিন্তু সিলিন্ডার গ্যাস 15 বছর থেকে ব্যবহৃত হচ্ছে। আমার একটা সম্পূরক প্রশ্ন আছে, আমরা এই জায়গা থেকে একটু বাইরে বেরিয়ে যাব কিনা, আমরা একটু এই প্রশ্নটা করতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে তাদের স্বাধীনতা সংগ্রাম, সেখানকার স্বাধীনতার যিনি পথিকৃৎ ছিলেন, যিনি পথ দেখিয়েছেন, সেই জায়গায় আসলে কোনো ধরনের কোনো বিতর্ক নেই। বাংলাদেশের সমসাময়িক সময়ে স্বাধীন হওয়া মালয়েশিয়া, সেখানেও আসলে কোনো ধরনের বিতর্ক নেই, বা এশিয়ার বা দক্ষিণ এশিয়ার যেসব দেশগুলো আছে তাদের স্বাধীনতা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু আমাদের দেশে কেন ঘুরে ফিরে স্বাধীনতা যুদ্ধ, 1971 এটি নিয়ে কেন বারবার বিতর্কের সৃষ্টি হয়? আপনার ব্যাখ্যাটা কি? আচ্ছা, এইখানে আমার ব্যাখ্যা হচ্ছে ৭১-এ যারা মুক্তিযুদ্ধ ছিল, মুক্তিযোদ্ধা যারা ছিলেন এবং যারা মুক্তিযুদ্ধ করেছে আর যারা মুক্তিযুদ্ধ করেনি, তারা যখন বাংলাদেশ সৃষ্টির পর বাংলাদেশের হালুয়া রুটি খাওয়ার জন্য এবং রাজনৈতিক সংগঠন করার জন্য এবং ৮৬ পার্লামেন্টে প্রথম তাদের আত্মপ্রকাশ হলো এমপি হিসেবে, তারপরে তারা বাংলাদেশের রাজনৈতিক হাত, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, এইভাবে করে এই যাবৎকাল এই ২৬ পর্যন্ত তারা বাংলাদেশের সবচেয়ে লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, দুঃখজনক বিষয় হচ্ছে যে পার্লামেন্টে তারা বিরোধী দল পর্যন্ত ডক্টর ইউনূস তাদেরকে করে দিয়ে তারপরে সে বিদায় নিছে, এরকম একটা ব্যাপার। তো স্বাভাবিক কারণেই যখন জামাত ইসলামের প্রসঙ্গ উঠবে, এরকম যেমন এই যে জামাতের প্রসঙ্গক্রমেই কিন্তু তারা তুলে দিল। তারা কিভাবে তুলে দিল? দাড়িপাল্লাতে তুলে দিল ৭১, উপরে উঠে গেছে, আর এইটার ওজন খুব বেড়ে গেছে, ২৪-এর নিচে নেমে গেছে। তো এখন আপনি এই প্রসঙ্গটা যখন তুলবেন, তখন ওদের স্বভাবের কারণেই, ওদের আচরণের কারণেই তো ৭১ নিয়ে আমার আলোচনা করতে হচ্ছে। আর পৃথিবীর ইতিহাসে তাদের যুদ্ধের যারা বিরোধিতা করেছে, তাদের বিরোধিতাকারীকে এইরকম অদূর মানে পরবর্তী পর্যায়ে এরকমভাবে রাজনৈতিকভাবে প্রতিস্থাপন বলেন, তারপরে পুনরুস্থাপন বলেন, কিংবা প্রতিষ্ঠিত বলেন, কিংবা রাজনীতি করার অধিকার বলেন, এরকমভাবে কোন রাষ্ট্রে কতটুকু পেয়েছে, এটা একটা। আর প্রথম ব্যাপার হচ্ছে যে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার জন্য এরা যতদিন বেঁচে থাকবে, এরা ততদিন ছলে বলে কৌশলে এটাকে অপব্যবহার করবে এবং মুক্তিযুদ্ধের গায়ে কালিমা লাগার চেষ্টা করবে। এবং এদের খেয়াল করে দেখেন, এদের কোনো আন্দোলন, কোনো বিপ্লব এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করা ছাড়া কিন্তু নাই। এই ২৪-এ তারা অংশগ্রহণ বলে যে তারা করছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলা যুবকরা আসছে, তারা এগুলোর সাথে জড়িত ছিল, এটা আপেক্ষিক, চোখে তো কেউ দেখেনি।
চোখে কিন্তু কেউ দেখেনি, তারা বলে, তারা দাবি করে। তো চোখে যেটা দেখা যায় না, তাহলে তুমি কেমন 24-এর অংশগ্রহণ করলা? তুমি তো আওয়ামী লীগের সাথে গুপ্ত সুপ্ত হয়ে থেকেই তো তুমি অনেক একসময় স্বৈরাচার হলো আওয়ামী লীগের সাথে 15 বছর। তুমি অনেককে নির্যাতিত করলা আওয়ামী লীগের পক্ষ হয়ে, অনেকে সিট দখল করলা, অনেক মানুষ মারলা। আবার তুমি এসে জনতার কাতারে দাঁড়িয়ে বলছো আমি নির্যাতিত, আমি মজলুম। তাহলে তুমি 15 বছর যে স্বৈরাচারের সাথে থেকে নির্যাতন করলা আমাদেরকে, আমরা তো ওপেন সাইনবোর্ড দিয়ে রাজনীতি করি। আমাদেরকে পরাজিতই বলেন যে হাসিনাকে হটাইতে পারি নাই, কি আর আরও অনেক কিছু কাপুরুষ বলতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমরা তো আমাদের সাইনবোর্ড নিয়ে রাজনীতিটা করেছি এবং আমাদের স্বকীয়তা নিয়ে, এবং প্রকাশ্যে ছদ্মবেশী কোনো কিছু আমরা করিনি। এখন এরা আওয়ামী লীগের সাথে একদিকে নির্যাতক, আবার এখন এসে বলছে আমরা মজলুম, আমরা নির্যাতিত হয়েছি। এখন এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটাই বাংলাদেশে এদের জন্ম থেকে শুরু করে অদ্যাবধি পাওয়া যায়। যে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই আলোচনাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে নতুন বাংলাদেশ। আমাদের সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন। আমাদের সঙ্গে এইমাত্র যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনাকে স্বাগত। আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপ করছি, আমাদের আজকের বিষয় হলো 71 হালকা 24 ভারী, এ কেমন বাড়াবাড়ি, এটা নিয়ে আজকে আমরা আলাপ করছি। রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে এই বিষয়টিকে সরাসরি ছোট লোকই বলেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দাঁড়িপাল্লায় যেই ঘটনাটি, যে চিত্র প্রদর্শনী দেখানো হয়েছে সেটিকে, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনার মন্তব্যটা কি? আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আপনাকে অনেক ধন্যবাদ এবং পাপি আপাকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে এটা প্রথম বিষয় হচ্ছে যে 2026 সালে এসে মুক্তিযুদ্ধের এতটি বছর পার হয়ে এসে আমাকে যে এই বক্তব্য বা এই ধরনের কিছু দেখতে হবে, সেটাই আমার জন্য ভীষণ দুঃখজনক। দেখুন, আমি এই বিষয়টাকে শুধু আবেগ দিয়ে দেখতে চাই না, এবং আপনি এটি বলেছেন ইন্ডিকেটিভলি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেও এসছে, রাইট? এটি কিন্তু কোনো ভুল বা র্যান্ডম একটা বিষয়ে ছবি আঁকা এরকম না। এটি ওই যে আমরা বলি কি সিম্বল আপনার কি করে, সিম্বল আপনার মেসেজ তৈরি করে। হ্যাঁ, এটা একটা পলিটিক্যাল ডিসকোর্স তৈরির প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টাটা আপনি দেখতে পাবেন যে 24-এর পরবর্তী সময়ে এসেছে। আজকে দাঁড়িয়ে আমার মনে হয়, এবং 24-এর 1 মাসের মধ্যে, আসলে আজকে না, ঠিক 1 মাস, উইদিন 1 মান্থে আপনি দেখবেন যে 24-এর হবার পরে আমরা তো ব্যাপারটাকে গণ অভ্যুত্থানের সাথে কানেক্ট করি, এবং সত্যিকার অর্থেই অনেক মানুষ মারা গেছে, সেটাকেও আমি ভীষণ রকমের সেই বেদনাটাকে ধারণও করতে চাই। প্রত্যাশা, স্বপ্ন, সেগুলো একটা। কিন্তু এই 24টা হবার পরে আপনি কন্টিনিউয়াসলি দেখবেন ইন্টারিম গভর্নমেন্টটি যতদিন ছিল তখন, এবং ঘটনাচক্রে দুঃখজনক হলে এখনও, আপনার ক্রনোলজিক্যালি তাদের দাবি কি? 1 নম্বর দাবি ছিল, আপনি মনে করে দেখেন, এই যে স্বাধীনতা 2.0, স্বাধীনতা 2.0 কখনো হয় না। আমি এই কথাটা অনেক জায়গায় বলেছি, আমি কথাটা আবারও বলছি, স্বাধীনতা তো একবার হয়। পতাকার জন্য যুদ্ধ, গাজাতে পতাকার জন্য, একটা স্বাধীন ভূখণ্ডের জন্য কি পরিমাণ মানুষের শ্রম, সেখানে সেই ভূখণ্ডের অস্তিত্বের পরিচয় কখনো দ্বিতীয় দফা হয় না। প্রথম আসলো এই ডিসকোর্সটা, দেখবেন স্বাধীনতা 2.0। এরপরে আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধের একদম যতগুলো ভাস্কর্য আছে এখন পর্যন্ত, ইট ইজ ভেরি স্যাড যে বিএনপি গভর্নমেন্ট নির্বাচিত হওয়ার এতদিন পরে আসার পরও আমি কিন্তু এই গভর্নমেন্টের কাছে এটি প্রত্যাশা করিনি। রুহুল কবির রিজভী সাহেব বলেছেন, কিন্তু এখন পর্যন্ত কিভাবে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলা, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠদের ভাস্কর্যগুলা ওই রকম ভাঙা অবস্থায় আছে, এটি কিন্তু আমার মাথায় আসে না। সেই ভাস্কর্যগুলোকে ভাঙা হয়েছে। আপনি দেখবেন জাতীয় সঙ্গীত, সেটি পরিবর্তনের প্রচেষ্টা করা হয়েছে। আপনি দেখবেন যে এই শিক্ষা অনির্বাণ, সেটিকে করার চেষ্টা হয়েছে। এমনকি আপনার যে জাদুঘর, মানে আমাদের কিন্তু মুক্তিযুদ্ধের একটা গ্রাউন্ডেড জাদুঘরও আছে, ঠিক আছে? সেখানে কিন্তু আমাদের যত ডকুমেন্ট, দলিল, সেগুলোকেও কিন্তু বার্ন করা হয়েছে। এই পুরো বিষয়গুলা আমার কাছে, ইনক্লুডিং আপনার যত প্রতিস্থাপনা বলেন, সেটা এমনকি আপনার, আমি খুব এটাও বলতে চাই, সেটা কোনো বিল্ডিং মানে থাকা বা না থাকার, তার সিম্বলিক ভ্যালু ক্যারি করে তো, তাই না? আপনি তো এগেইন সিম্বলিক ভ্যালুকে আঘাত করেছেন, বেসিক্যালি এটা। এখন আপনি কি করেছেন, এগুলোকে যখন ভেঙেছেন, আমি মনে করি এটি সম্পূর্ণ পোটেনশিয়ালি একটা
রিভেঞ্জ থেকে করা হয়েছে এবং একটি সুনির্দিষ্ট গোষ্ঠী যে বা যারা ৭১-এর সময় মনে করত যে আমরা পরাজিত। আপনি দেখেননি পাকিস্তানে যে আমাদের সুনির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা যখন পাকিস্তানে গিয়েছে তাদেরকে বলেছে না যে ৭১-এর গুন্ডা বাহিনীর কাছে যাদেরকে পরাজিত করেছে, অর্থাৎ আমাদের মুক্তিযোদ্ধাদের কিন্তু গুন্ডা বাহিনী এটা বলা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া হয়েছে। এই প্রতিটা ছবি এবং চিত্রকর্ম যদি এমনি দেখে ভাবা হয় এটা শুধু একটা চিত্রকর্ম, এগুলোকে আমি একজন একাডেমিক হিসেবে সেটা দেখি না, বরঞ্চ আমি যেটাকে দেখি সুনির্দিষ্টভাবে ৭১-এর আমাদের সকল অর্জনকে, সকল কিছুকে ২৪ দ্বারা প্রতিস্থাপিত করার একটা প্রচেষ্টা আছে এবং এই প্রচেষ্টাটা কোনোভাবে র্যান্ডম ২৪কে মহিমান্বিত করা, ২৪-এর বেদনাকে ধারণ করা, গণঅভ্যুত্থান আপরাইজিংয়ে একটা দেশের অনেক পরিবর্তন হয়, সেগুলোকে কোনোভাবেই ধারণ করে না, বরঞ্চ তার যে একটা ছিল মানে কন্ট্রিবিউশন ছিল ফর দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ সেটাকেও খাটো করেছে এবং মুখোমুখি দাঁড় করিয়েছে। এবং এটা স্টেক হোল্ডারকে আপনি দেখেন, হিস্টোরিক দায় যাদের আছে তাদের কথা এক সাইডে রাখেন, এনসিপির কাছে এই জুলাই ছাড়া, এই গণঅভ্যুত্থান ছাড়া আর তো কিছু নেই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এদের কাছে তো ভাই মুক্তিযুদ্ধ আছে, ৬৯-এর গণঅভ্যুত্থান আছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন মানে সেটাও কথা বলছি, সেটা আছে, মুক্তিযুদ্ধের আন্দোলন আছে, তারপরে আপনার মুক্তিযুদ্ধ আছে, তারপরে আপনার ইভেন গণঅভ্যুত্থানও আছে। এদের কাছে কি আছে? এদের কাছে আছে কিন্তু শুধু এটা। সো এটাকে মহিমান্বিত করা তাদেরকে বেনিফিটেড করবে, কিন্তু যেই দলটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সামনে না থেকে ব্যাকএন্ডে থেকে এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাদেরকে তো একটা কথা বলতে হবে, তাদের কিন্তু তাও নাই, কারণ আপনি তো সামনে থেকে কিছু করেনই নাই, আপনি তো আড়ালে ছিলেন। পর্দার আড়ালে থাকা নায়কদের আমরা পর্দার আড়ালের পরিচালক বলতে পারি, কিন্তু আমরা তো এই মঞ্চের যে পারফর্মার অথবা মঞ্চে যে জয় করে সেই জয়ী বলতে পারি না। জি ধন্যবাদ। আমরা একটু পরের প্রসঙ্গে আসতে চাই। আমরা জানি যে এর ভেতরে একসময় বিএনপি শরিক দল ছিল, কর্নেল অলি আহমেদের যে রাজনৈতিক দল সেটি, এবং তিনি এখন ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী, তিনি একজন প্রার্থী। আমরা যতদূর জানি ফজলুর রহমান সংসদ সদস্য, তিনি আসলে এটাকে বুড়ো বয়সে ভীমরতির সঙ্গে তুলনা করেছেন। একটু অ্যাডভোকেট পাপি একটু বলবেন আপনি বিষয়টিকে কীভাবে দেখেন? আচ্ছা, এটা আমি বলতেছি, তার আগে আমাকে একটু বলতেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু একটু ভিন্ন ধর্মীয় ইতিহাস আছে। ১৯৬৯ সালে ডক্টর জোহা কিন্তু আত্মাহুতি দিয়েছেন এবং ১৯৭১ সালে সুখরঞ্জন সমাদ্দার উনি শহীদ হয়েছেন। এবং এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবিরের কাছে অর্থনীতি ডিপার্টমেন্টের টিচার, আমার প্রিয় শিক্ষক ডক্টর ইউনুস আলীকে ওরা হত্যা করেছে, এবং আমার প্রিয় শিক্ষক ডক্টর সনৎ কুমার সাহাকে ইসলামী ছাত্র শিবির হত্যা করেছে, আমার জাসাসের সভাপতি আমানকে ওরা লাইব্রেরির সামনে হত্যা করেছে, এবং ফরহাদ ছাত্রদলের ছেলের কবজি পর্যন্ত কেটে নিয়েছে, নতুন তপন বিশ্বজিৎকে তারা হত্যা করেছে, এবং আপনি রাজশাহী মেডিকেলের জামিল আক্তার রতনকে তারা হত্যা করেছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ইতিহাস হচ্ছে বর্তমান সরকারকে যারা জামাত ইসলামের এমপি তাদের পিসিপিআরটা আমি যাচাই করতে অনুরোধ করব, আমি রিকোয়েস্ট করব যে পার্লামেন্টে কারা গেছে, যারা যেই শিক্ষা প্রতিষ্ঠানে জামাত ইসলামরা পড়ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে মিনিমাম ২০টা হত্যা মামলার আসামি তারা পার্লামেন্ট মেম্বার। রিমুকে যে হত্যা করছে এবং হত্যা করে যে পদ্মার চড়ে হচ্ছে গরু দিয়ে আর চিনি আতপ চাল দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়েছে, সেও আজকে এই পার্লামেন্টের এমপি। এটা আমাদের জন্য, আমার জন্য, মুক্তিযুদ্ধের প্রজন্মের জন্য খুবই দুঃখজনক ইতিহাস। এখন একটা ডক্টর অলি সম্পর্কে আপনি যে কথাটি বললেন, দেখেন ফজলু ভাইয়ের কথাবার্তা তো স্বভাবসুলভভাবেই উনি বলেছেন যে এটা ভীমরতি। এখন অলি আহমেদ আসলে ওনার ১৬ কলা পূর্ণ করবেন। উনি ১৬ কলা পূর্ণ বলতে উনি বিএনপির একজন সৎ ছিলেন। বিএনপি উনি বেসিক্যালি ব্যক্তি হিসেবে সৎ, অর্থনৈতিক কোনো কিছু ওনার দুর্নীতি করাপশন অদ্যাবধি পর্যন্ত নাই, যেটা নাই সেটা আমাকে বলতে হবে। এবং উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আছেনও এখনও মুক্তিযোদ্ধা হিসেবে, বাংলাদেশে তার সুখ্যাতি আছে। উনি বিএনপির সাথে বনিবানার অভাবটা হলো কোথায়, উনি দুটো সিট চেয়েছিলেন, যে সিটটা একটা জামাতকে জোটের অংশ হিসেবে বিএনপি দিয়েছিল এবং ওনাকে দিয়েছিল, এটা উনি মানেননি। তো যেই জামাতের সাথে বিরোধকে কেন্দ্র করে উনি বিএনপি থেকে শুধু আসছেন তা না, উনি ১-১১ নিয়ে আসছে অলি আহমেদ বি চৌধুরীরা,
এবং আজকে শেখ হাসিনাকে স্বৈরাচার বলে বিচার করার আগে সবার আগে তো ডক্টর অলি আর এই বি চৌধুরী সাহেবের গ্রুপে কারা আছে এদেরকে ধরে আগে বিচার করা দরকার, কারণ এনারাই তো ১/১১ কুশীলব। তো ১/১১ কুশীলবরা আজকে গণতন্ত্রের নহর বহায় দিবে ইয়েতে, আর ওই স্বাধীনতা বিরোধীর অংশ জামাতচিবীদের পক্ষে রাষ্ট্রপতির ক্যান্ডিডেট হয়ে হাসি হাসবে আর বলবে যে আমি মুক্তিযোদ্ধা। এটা জামাতের বিশাল একটা অর্জন যে একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট করছে। এখন ব্যাপারটা হলো কি যে আমি হচ্ছে বেসিক্যালি নর্দমার কিট। এখন আমি নর্দমার কিট, কিন্তু পরিচ্ছন্ন একটা জিনিস দিয়ে হেসে কি প্রমাণ হবে যে আমি একটা সুন্দর পবিত্র পুত সুস্থ স্বাভাবিক জিনিস? সেটা কিন্তু না। নর্দমার কিট নর্দমার কিটেই থাকে। এখন জামাত ইসলাম যদি মনে করে একটা মুক্তিযোদ্ধার সাবেক বিএনপি নেতা ওনাকে নিয়ে এসে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট করে বিশাল একটা স্ট্যান্ডবাজি হয়ে যাবে, বেসিক্যালি এইটার তো আসলে কোনো যৌক্তিকতাও নাই, কোনো কার্যকারিতাও নাই। আর অলি আহমেদ সাহেব নিজের বিবেক বিবেচনা দিয়ে এই বিষয়টাতে উনি সম্মতি জ্ঞাপন করে দাঁড়িয়েছেন। এখন উনি তো বিয়ের আসরের কোণে হয়েছেন, এখন কোণে হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এখন বরযাত্রী যাবে, আচার অনুষ্ঠান হবে, এখন কনেকে কোণে হিসেবে গ্রহণ করে না কনেকে প্রত্যাখ্যান করে, এটা হচ্ছে দেখার বিষয়। জি, ধন্যবাদ। আমরা একটু ডক্টর স্নিগ্ধা আপনার কাছে আসতে চাই। একই প্রশ্ন, কিন্তু আমার প্রশ্নটা একটু ভিন্ন। সেটি হলো, বিরোধী দল হঠাৎ করে কর্নেল অলি আহমেদ তাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী কেন করলো? এটি কি আসলে তারা নিজেদেরকে পরিবর্তন করতে চায় সেরকম ইঙ্গিত দিচ্ছে, নাকি আসলে এটি শুধুমাত্র পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? আপনার কাছে কি মনে হয়? না, আপনাকে একটা জিনিস দেখতে হবে, বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু প্রধান বিরোধী দল, এনসিপিকে আমি সাইডে পার্ট রাখছি, এই পুরো ইস্যুতে যখন এসছে আপনি যদি একটু খেয়াল করেন যে তারা ডিউরিং দ্য ইলেকশন তারা এমন কোনো প্রসিডিওর বাকি রাখে নাই যে তাদেরকে নিজেদেরকে প্রেটেন্ড করার জন্য যে তারা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের সাথে তাদের কোনো বিরোধ নাই। আপনি খেয়াল করে দেখেন, ইভেন যখন তারা দেওয়া শুরু করলো, তাদের অঙ্গ সংগঠন ছাত্র শিবির যখন বিভিন্ন জায়গায় প্যানেল দেওয়া শুরু করলো, সেই প্যানেলে তারা মেয়েদেরকে রেখেছে, আদিবাসী রেখেছে, ডাকসুর যে সর্বমিত্র চাকমা এরকম লোকজন রাখছে। আবার যখন করেছে তখন তো একজন তাদের হিন্দু প্রতিনিধি রাখছে। সো তারা হাত পা ছুঁড়ে না, হয় কি ওই যে একটা শব্দ আছে বাংলায় যে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে খলবল খলবল করে, এটা গ্রাম্য প্রবাদ, ঠিক আছে? তো এই গল্পটা হচ্ছে এরকম যে আপনি তো কখনো এই মহাসমুদ্র খেলেননি, তো যেহেতু আপনি এই সমুদ্রটাতে খেলেননি সেহেতু আপনি কি করেছেন, আপনি কখনো মুক্তিযুদ্ধকে মানে আপনি যখন বুঝতে পেরেছে তারা রেজিস্ট্যান্সটা, মুক্তিযুদ্ধ নিয়ে যে রেজিস্ট্যান্সটা আসবে এটা তারা কিন্তু অনুমান করে নাই। এটা যখন বুঝতে পেরেছে তখন কিন্তু তারা ইলেকশনের আগে এই কাজটা করলো। এবং আমি একটা খুব মানে এটা আমাদের জন্য খুব স্যাড যে উই রিভল্ট যিনি বললেন, যেই বীর বিক্রম অলি সাহেব, তিনি হিস্টোরিক্যাল দায় যেই দলের আছে সেই দলে যে দলের সাথে জোটবদ্ধতা করলেন, হয়তো বা ওই জন্যই করলেন যে কথা আমি সবসময় বলি, বাংলাদেশ আওয়ামী লীগ বলেন আর বাংলাদেশ বিএনপি বলেন, সব দলের প্রেমের সম্পর্ক হচ্ছে জামাতের সাথে। তারা এত প্রণয়, এই প্রণয় থেকে কেউ কখনো বের হয়নি। এবং শেষমেশ এনসিপি নতুন করতে পারে না, নতুন প্রেমের প্রত্যাখ্যানই করতে পারে না প্রস্তাবটাকে। পুষ্পটিত দল এনসিপি, সেও যেন এই প্রেমে সায় না দিয়ে পারলো না, ব্যাপারটা কিন্তু এরকম দাঁড়ালো। তো এখন ওনাকে যে দাঁড় করানো হয়েছে, এবং আমি আপনাকে এটাও বলি যদি এইভাবে চলতে থাকে আমি বিচলিত হব না। আপনি দেখবেন যে তাদের দুটো জায়গায় তারা খুব বেশি হয়েছে, একটি হচ্ছে নারী নেতৃত্ব প্রসঙ্গে, দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে। তো মুক্তিযুদ্ধের প্রসঙ্গের সাথে তারা এখন যেটা তাদের একটা স্ট্র্যাটেজি আছে, পলিটিক্যাল স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে তারা কি করেছে, এমনভাবে অলি সাহেবকে দিয়েছে। আমি আজকেই দেখলাম জনাব তারেক রহমানের নির্বাচিত গুলশান এরিয়ার যিনি জামাত প্রার্থী ছিলেন, আমি ভদ্রকের নামটা ভুলে গেছি, ডাক্তার কি জানো, হ্যাঁ, তিনি ডক্টর খালেদ তিনি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা কর্নেল অলি সাহেবকে থেকে এবার বোঝা যাবে কারা মুক্তিযুদ্ধের পক্ষে এবং কারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। আপনি এই যে পোর্ট্রেশনটা দেখেন এবং ভাষা দেখেন, হ্যাঁ, অদ্ভুত ব্যাপার না? মনে হয় আমি যদি এই মুহূর্তে একটা ওনাদের এগেন্সে কথা বলি, আমাকে বানাই দিবে আওয়ামী লীগের দোসর। কিন্তু ওনারা কিন্তু আখতারুজ্জামান সাহেবের মতো লোক যে কিনা আওয়ামী লীগের আমি তুমি ডামি ইলেকশনের
অন্যতম মুখপাত্র, তাকে সাথে নিয়ে ইলেকশন প্রসিড করবে। এই যে ওনাদের ক্যারেক্টারটা, এটা করাই হয়েছে শুধুমাত্র এই প্রসঙ্গটাকে উজ্জীবিত করার জন্য, জি। এর বেশি কিছু না। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের আলোচনায় ছিলাম, আমরা এই আলোচনায় আবারও ফিরবো, কিন্তু একটা ছোট বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, দেখছেন নিউজ 24, চলছে নতুন বাংলাদেশ। সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা আলোচনা করছি 71 হালকা 24 ভারী এ কেমন বাড়াবাড়ি ইস্যুতে, এবং এরই সঙ্গে আমরা আসলে সমসাময়িক রাজনীতির বিভিন্ন প্রশ্ন উত্তরেও প্রবেশ করে ফেলেছি। আমরা একটু ডক্টর স্নিগ্ধা রেজবানা আপনার কাছে আসতে চাই। একটু বলবেন যে মির্জা ফখরুল ইসলাম তিনি রাষ্ট্রপতির জন্য যে মনোনয়ন তিনি সংগ্রহ করেছেন এবং তিনি সেই মনোনয়ন জমাও দিয়েছেন, এখন পর্যন্ত যেহেতু আসলে সরকারি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে রয়েছে, এবং যেহেতু দলের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, সেহেতু আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হবার দৌড়ে এখনো পর্যন্ত বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। একজন শিক্ষক থেকে রাষ্ট্রপতির দুয়ার পর্যন্ত, অর্থাৎ বঙ্গভবনের বারান্দা পর্যন্ত, এই যাত্রাটা আপনার কাছে আসলে কেমন লাগে? আপনার কাছ থেকে এই বর্ণনাটা শুনতে চাই। ইন্টারেস্টিং, আমাদের জন্য আশার বাণী। শিক্ষক থেকে রাষ্ট্রপতি, ইয়াজউদ্দিন সাহেব তো শিক্ষক থেকে। হ্যাঁ, তিনিও ছিলেন। আমি প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদের কথা মনে করতে চাই, তিনিও একজন শিক্ষকই ছিলেন। কিন্তু ইয়াজউদ্দিন আহমেদ থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি যিনি এখন পর্যন্ত যেহেতু রাষ্ট্রপতি হননি, বাট মনে হচ্ছে তিনি তো হয়ে যাবেন, কারণ যেহেতু 70 অনুচ্ছেদ কার্যকর হচ্ছে না, অন দ্যাট নোট সেই ধরনের কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। কিন্তু এখানে যেটা বিষয় হচ্ছে, উনি কিন্তু লাগাতার আপনার রাজনৈতিক প্রেক্ষাপটে যখন দলের কেউ ছিল না, বা সেই সময়টাতে দীর্ঘদিন দলটিকে সার্ভ করেছেন মরহুম বেগম খালেদা জিয়া, তার ভীষণ ঘনিষ্ঠভাবে তার সাথে তার লিডারশিপটা দেখেছেন। অভিজ্ঞতা আমার এখনও মনে পড়ে, 2018 সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই ইলেকশনে তার একটা ভিডিও বের হয়েছিল। ইট ওয়াজ সো ইম্প্যাক্টফুল, দারুণ চমৎকার ভিডিও। কিন্তু উনি ওই সময় একটা ভিডিও করেছিলেন তরুণদেরকে অ্যাড্রেস করে, সেটা খুব ইসের মতো। তিনি সেখানে আসলে বিএনপির পক্ষে ভোট চাননি। এক্স্যাক্টলি, আমি কিন্তু 2018 কথা বলছি, হ্যাঁ, ওই সময়কালীন সময়টাতে। এবং আমার কাছে ওই সময়ে যখন একটা টাইম অফ পিরিয়ড ছিল যে বেগম খালেদা জিয়া গৃহবন্দী, উনি জেল সেতে আছেন, জনাব তারেক রহমান তিনি নাই দেশে, ওই টাইম অফ পিরিয়ডটিতে একটা দলকে এত কত মানুষই তো সেখানে আছে, তাই না? কত মানুষ সেখান থেকে গেছে, আসছে, ই করছে, সেই ভঙ্গুর অবস্থায় যে একা উনি যেটাতে টেনে নিয়ে গেছেন, মানে কনসিস্টেন্সি মেক্সে, এইটা একটা অসাধারণ কাজ, ওনার দলের প্রতি ডেডিকেশন। আর এছাড়া এর বাইরে নাগরিক হিসেবে ওনার কিছু ডেডিকেশন আছে, যেটা আমার জন্য মোর ফ্যাসিনেটিং। কারণ দলের যেটা, সেটা পাপিয়াপাদের জন্য ভালো হতে পারবে, ওনারা আরও ভালো বলতে পারবেন, সেটা আমি বলতে পারবো না। কিন্তু নাগরিকের জায়গা থেকে আমার রাষ্ট্র যখন ফার রাইটিস্ট দ্বারা আক্রান্ত হয়েছে 24-এর পরবর্তী সময়ে, আমার রাষ্ট্র, কারণ দেখেন জনাব তারেক রহমান কিন্তু এসেছেন 25শে ডিসেম্বরে, তার আগে কিন্তু ওই অর্থে তিনি ছিলেন না। তো উনি যখন আমার রাষ্ট্র আক্রান্ত হয়েছে, এবং এমনকি আমার কাছে মনে হয়েছে যে যেই মুহূর্তে আমরা চাচ্ছিলাম যে আমাদের জন্য মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কথা বলুক, আমি কিন্তু এটা খুব নির্দ্বিধায় বলবো, আমি কিন্তু অনেক সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেই জায়গাটাকে যেতে দেখেছি। একজন দৃঢ়তা এবং প্রজ্ঞা এবং যে কোনো কিছুকে হ্যান্ডেল করার যে ব্যাপার, আমার এখনও মনে আছে। আমি তুমি দামি ইলেকশনের আগে ডিসেম্বর মাসে সম্ভবত একটা বিএনপির সমাবেশ ডাকা হলো, এবং সেই সমাবেশে আপনার সাউন্ড গ্রেনেড দিয়ে দেওয়া হলো, সবাই যখন করছে, হ্যাঁ এরকম কিছু। সেই সময় আপনার ডিসেম্বরে না অক্টোবরে একটা হয়েছে, আচ্ছা হতে পারে, মানে ওই সময় তিনি পল্টনে, হ্যাঁ তিনি বলছিলেন যে আপনারা আমি মানে উনি কিন্তু ওটাকে নিয়ে চাইলে কিন্তু ফার্দার রাজনীতি করতে পারতেন, এবং সবাই তখন ওই মুডেই ছিল, হ্যাঁ। এবং এই জন্য আমি দেখেছি যে ওই টাইমটাতে কিন্তু তাকে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু আমার কাছে সেই সময় ওনার এই আচরণটাকে কি মনে হয়েছে জানেন, দায়িত্বশীল। কারণ তিনি তার তৃণমূলের যে কর্মীকে তিনি জানেন যে এরপরে তাদের উপরে আঘাতটা আসবে, সেইটাকে উনি সেভ করতে চেয়েছেন। এবং ওনার বিরুদ্ধে ময়লার গাড়ি ভাঙার মামলা হয়েছে, হ্যাঁ, ওনার বিরুদ্ধে বিচারপতির সাথে মামলা, যে মামলাগুলো বলতেও আসলে খুব লজ্জা লাগে, মানে এটা কেমন একটা মামলা, মানে থাকে না একটা ইসেতে। তো
এই যে নেতাকে, তৃণমূলের নেতাদের বিপদে তাদেরকে ছেড়ে যেতে হয় না, এইটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং এই জিনিসটা কিন্তু তিনি করেছেন। সেই জায়গাটা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি মানুষের কিন্তু একটা অদ্ভুত রকমের আস্থা, উনি ইভেনচুয়ালি একটা রেসপেক্ট, আস্থার থেকে ইম্পর্টেন্স একটা রেসপেক্ট উনি করেন। ধন্যবাদ। আমরা একটু অ্যাডভোকেট পাপড়ি আপনার কাছে আসতে চাই। আমরা একটু জানতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের খুব দুঃসময়ে তিনি দলের হাল ধরেছিলেন এবং তিনি নিঃসঙ্গ শেরপার মতো যখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন সেই সময় তিনি দলকে টেনে নিয়ে গেছেন, এবং জনাব তারেক রহমান তিনি যখন দেশের বাইরে ছিলেন সেই সময় আসলে তিনি দলকে খুব দারুণভাবে একসুত হয়ে গেঁথেছিলেন। বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন? এটা আপনি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে পারেন, কারণ দলের সিদ্ধান্ত তো দল নেবে, সেটা তো আমার কোনো মতামতের সুযোগ নাই। আর আপনি যদি বলেন যে দলের পরবর্তী মহাসচিব কে হলে আপনার ভালো লাগবে, আপনি যেহেতু দলটা করে আসছেন এতদিন, তাহলে আমি এক বাক্যে বলবো যে সালাউদ্দিন সাহেব। কারণ ছাত্র দলের একজন সক্রিয়, বলিষ্ঠ, মেধাবী, জ্ঞানী ব্যক্তি দলের মহাসচিব হোক, যে দলকে ভালো করে পারফর্ম করতে পারবে, এটা এই হিসেবে আমি ব্যক্তিগতভাবে চাই। প্রক্রিয়াটা কি? দলের সকলের এখানে মিটিং হবে, আমাদের যে কমিটি আছে গঠনতান্ত্রিকভাবে মিটিং হয়ে সেই মিটিংয়ে আলাপ আলোচনা, বর্ধিত সভা হবে, সবাই সবার জায়গা থেকে বক্তব্য বিবৃতি দিবে, দিয়ে তো একটা মতামতের তো একটা ব্যাপার আছেই। আর যদি দেখা যায় কেউ ব্যক্তিগতভাবে নিজে দাঁড়াতে ইন্টারেস্টেড হয়, তা আলটিমেটলি তো সেটা ভোটে যাবে। আচ্ছা, আপনাকে আমি আর একটা প্রশ্ন করব, এবং একেবারে শেষ প্রশ্ন, আমরা একদম শেষ মুহূর্তে আছি। আমরা একটু এই প্রশ্নটা রাখতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধারে তিনি বর্তমান সরকারের মন্ত্রী ছিলেন, তিনি দলের মহাসচিব ছিলেন, এবং তিনি বেশ কিছু দায়িত্ব তিনি পালন করছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসলে যোগ্য উত্তরসূরি আসলে কে হতে পারবেন? আমি যেটা জানছি যে তার মেয়ে দাঁড়াবে। এখানে হয় কি, যোগ্য উত্তরসূরি বলে তো কিছু নাই। এখানে আওয়ামী লীগ, বিএনপি এবং বাংলাদেশের যে রাজনীতির ট্র্যাডিশন, এখানে পারিবারিকভাবে প্রশ্ন গোটাতেই চলে আসে। তো স্বাভাবিক কারণে ওরা পরিবারের মেয়ে হোক, ভাই হোক, যে কেউ হোক, ওখানে হবে। এটি সাধারণ যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন মাফিক আমি কথা বললাম, এই আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকবার জন্য এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আজকে আমরা এখানেই শেষ করব। শেষ করার আগে একটু বলি, প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন নতুন বাংলাদেশ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।